নমস্কার সকল শ্রোতা বন্ধুদের। আপনারা শুনছেন ব্রহ্মদৈত্যের দপ্তর। আমাদের আজকের নিবেদন লেখক শিবাঙ্কনের কলমে একটি হাড় হিম করা ভৌতিক গল্প, নবীন সাঁতরার পুত্রবধূ। গল্প পাঠে রাজদীপ ও গল্পের অন্যান্য চরিত্রে আছে দীপ্তশ্রী, সুদীপ্ত, অরিত্র এবং গল্পের সূত্রধার আমি সুস্মিতা। তাহলে চলুন আর দেরি না করে শুরু করি আমাদের আজকের নিবেদন। সকাল থেকেই তুমুল বৃষ্টি হয়, চারদিক জলে জলময়। আগের দিন থেকে ঝিরঝির করে বৃষ্টি হয়ে চলায় পুকুর ঘাটের একদম উপর পর্যন্ত জল উঠে এসেছে। চারিদিক পিছল হয়ে রয়েছে। একটু অসাবধানে পা ফেললেই পা হড়কে পড়ে গিয়ে হাত পা ভেঙে পঙ্গু হওয়ার ভয়। আর তার মধ্যেই সাঁতরাদের বাড়ির পুত্রবধূ খুব সাবধানে পুকুর ঘাট থেকে উঠে আসে, মাথায় পাহাড় প্রমাণ সদ্য মাজা বাসনের বোঝা নিয়ে। সে জানে প্রকৃতি যতই বিরূপ হোক, তার কাজে কোনো ছুটি হবে না। সপ্তাহের মধ্যে মাত্র একদিন, এই রবিবারটা সে শুধু এই বাড়িতে পুত্রবধূ সম্মান পায়। আর বাকি দিনগুলো এই সাঁতরা বাড়ির কাজের লোকের থেকে বেশি আর কিছু নয়। প্রতি সপ্তাহের শেষে তার স্বামী আসে তার সাথে দেখা করতে, আর সোমবার সকালে সে শহরের বাস ধরলেই তার গোটা পরিবার তাদের সমর্থি ধারণ করে। মাঝারি একটা দিন সকালে অভিনয়ের মুখোশ পরে থাকলেও বাড়ির ছেলে বাড়ি থেকে বের হয়ে গেলেই সবাই ওরা ওই মেয়েটা সূত্র। তাই তার কাজে সামান্য ভুল হয়ে গেলে কেউ তাকে ক্ষমা রেয়াত করবে না। এইসব ভাবতে ভাবতেই মেয়েটা কোমরে বাসনের বোঝাটাকে সাবধানে ধরে সিঁড়ির ধাপ পার হয়ে উঠে আসে বাড়ির উঠোনে। আর তখনই দেখতে পায় তার শ্বশুরমশাই একেবারে চণ্ডালের মতো রাগে অগ্নিশর্মা হয়ে ওই দিকেই এগিয়ে আসছে। আর তার সাথে একজন দীর্ঘদেহী কাপালি। তার পরনে কালো কৌপিন, গলায় অজস্র রুদ্রাক্ষের মালা, আর তার এক হাতে ধরা এক নরকরটি, আর অন্য হাতে একটা বেতের ঝুড়ি। মাথার জটা প্রায় পা পর্যন্ত ছড়ানো। সেই কাপালিকের চোখগুলো আগুনের মতো লাল। আর মেয়েটাকে দেখতে পেয়েই তার শ্বশুরমশাই চিৎকার করে ওঠে, ওই যে নিজের কাপালিক ঠাকুর, ওর কথাই আমি আপনাকে বলেছি। আমরা সকলে জানি ওর মধ্যে এক পিশাচিনী বাস করে। ও একটা শয়তান। আমাদের পরিবারটার উপরে কবজা করবে বলেই ও আমার ছেলেটার মাথাকে এই বাড়িতে এসেছে। এখনই কিছু একটা করুন কাপালিক ঠাকুর, ও আমার পরিবার শেষ করে দেবে। নিজের পিতৃতুল্য শ্বশুরমশাইয়ের মুখে ওর প্রতি করা এহেন অভিযোগ শুনে ভয়ে বুকটা কেঁপে ওঠে সদ্য বিয়ে হয়ে আসা মেয়েটার। ও বাসনের বোঝা মাটিতে ছুঁড়ে ফেলে দিয়ে ছুটে যায় শ্বশুরমশাইয়ের কাছে। ওনার দুটো পা ধরে হাউ হাউ করে কেঁদে ওঠে মেয়েটা। আপনি কি বলছেন বাবা? আমি এই পরিবারের পুত্রবধূ। আপনার ছেলে আমাকে ভালোবেসে বিয়ে করেছে। ও বলেছে আর কয়েকদিনের মধ্যেই নতুন বাসার খোঁজ করে সে আমাকে এখান থেকে নিয়ে যাবে। দেখছেন কাপালিক ঠাকুর, আমাদের পরিবারটাকে ভেঙে টুকরো টুকরো করে দেবার পরিকল্পনা শুরু করেছে ও এর মধ্যেই। আপনি কবি যদি এখনই সাহায্য না করেন ও আমাদের সবাইকে শেষ করে দেবে। এই কথা বলে নিজের পুত্রবধূ অষ্টদশী কমলাকে সজোরে একটা লাঠি মেরে কাপালিকের দিকে ঠেলে দেয় নবীন সাঁতরা। আর সেই আঘাত পেয়ে ছিটকে পড়ে সেই মেয়েটা। আর ঠিক তখনই সে বুঝতে পারে যে কাপালিক ঠাকুর তার ভয়ঙ্কর দুটো হাত দিয়ে চেপে ধরেছে তার গলা। যন্ত্রণায় চিৎকার করে ওঠে মেয়েটা। আর ঠিক তখনই তার ডান হাতে এক ভয়ঙ্কর দংশনের অনুভূতি হয় তার। কোনো মতে সে দেখতে পায় সে কাপালিক ঠাকুর নিজের ডান হাতে তার বেতের ঝুড়ি থেকে বের করে নিজে একটা ভয়ঙ্কর গোখরো সাপকে। আর সেই সাপটা কামড়ে দিয়েছে কমলার হাতে। মুহূর্তের মধ্যে মাথাটা ঘুরে যায় ওর, গলাটা আটকে আছে শ্বাসরোধ হয়ে। সারা শরীরে একটা অসম্ভব জ্বালা অনুভব করে কমলা। ধীরে ধীরে নিজের চোখের সামনেটায় একটা অন্ধকার নেমে আসে মেয়েটার।
কাপালিক ঠাকুর হাতটা ছেড়ে দিলে ওখানেই মাটিতে লুটিয়ে পড়ে সাঁতরা বাড়ির পুত্রবধূ কমলা। আজও সকাল থেকে ঝিমঝিম করে বৃষ্টি পড়ায় রাস্তাঘাট একেবারে পিছল হয়েছিল। এদিকে সনাতন পাড়ার মোড় থেকে মনোহরদের বাড়ি পর্যন্ত রাস্তাটা কাঁচা। পঞ্চায়েতে বারবার বলেও সেটা পাকা করা যায়নি। নিজের পক্ষে মোড়াম বিছিয়ে খানিকটা দুর্মুষ করে দিলেও রক্ষে ছিল। কিন্তু ওই যে কথায় বলে না, চোর পালালে বুদ্ধি পারে, এক্ষেত্রেও কথাটা একই রকম হয় প্রযোজ্য। বরং উল্টে বলাই যায়, চোর না পালালে আমাদের বুদ্ধি কোনোদিনও পারবে না। মনোহর আজও অফিস বের হওয়ার সময় শুনতে পাচ্ছিল বুড়ো বটের তলায় কয়েকজন বুড়ো মানুষ বসে নিজেদের মধ্যে আলোচনা করছিলেন। বর্ষার আগে এই রাস্তা তৈরি না হলে কয়েকজন এবারেও পড়ে হাত পা ভাঙবে। কিন্তু বাস্তবে বর্ষাকালে এসে গেলেও রাস্তার কাজ কিছুই হয়। আসলে এই রাস্তাটা মেরামত করার ব্যাপারে প্রশাসনের কারোরই কোনো আগ্রহ কেউ দেখতে পায়নি। ফলস্বরূপ যখন বর্ষা শুরু হলো তখন সবকিছু একেবারে জলে জলাকার। কোথাও কোথাও গর্ত হয়ে তাতে জল জমে সেটা প্রায় চলাচলের অযোগ্য হয়ে উঠেছে। আর যে জায়গাগুলো মাথা মুছিয়ে জেগে রইল সেইগুলো একবারে কাদায় পিচ্ছিল থাকলো। এইসব ভাবতে ভাবতেই মনোহর খুব সাবধানে সাইকেল চালিয়ে ওর বাড়ির দিকে এগিয়ে যেতে থাকে। সনাতনপুরের মোড় থেকে ওর বাড়িটা যে খুব দূর তা নয়, তবে রাস্তা খারাপ হওয়ায় খুব সাবধানে চলাফেরা করতে হয় বলে মিনিট 10 মতো সময় লেগে যায়। রাস্তার বর্ণনা তো তোমাদের আগেই দিলাম, তবে এখানে শেষ নয়। এরপরে আর একটা গোদের ওপর বিস্ফোরণের মতোরও ব্যাপার আছে। রাস্তার ডান দিকে একটা বেশ গভীর পুকুর রয়েছে। একবার যদি সাইকেলের চাকা রাস্তা থেকে হড়কে পুকুরে গিয়ে পড়ে তবে আর রক্ষে নেই। রাত বিরেতে সে এক কেলেঙ্কারি কাণ্ড ঘটবে। তো যাই হোক, সেদিন মনোহর পুকুরটা পার করে প্রায় ওদের বাড়ির সদর দরজার কাছাকাছি পৌঁছে গেছে। এমন সময় ওর হঠাৎ করে মনে হলো পুকুরের দিকে কেউ একজন যেন দাঁড়িয়ে রয়েছে। এমনিতেই অফিস থেকে লাস্ট ট্রেনে মনোহরের বাড়ি ফিরতে অনেক রাত হয়ে যায়। এত রাতে একাকী এই পুকুর পাড়ে কে আর দাঁড়িয়ে থাকবে? নিশ্চয়ই ভুল দেখেছে। আর সে কথা মনে হতেই নিজের মনে হঠাৎ জন্ম নেওয়ার ধারণাটা নিশ্চিত হওয়ার জন্য আর একবার সেদিকে তাকিয়ে দেখি মনোহর। তবে এবারে ওপাশের হেলে পড়া কাঁঠাল গাছটার পাশ দিয়ে মনোহর পরিষ্কার দেখতে পায় সত্যিই একজন পুকুরের পাড়ে দাঁড়িয়ে আছে। একজন ভদ্র মহিলা, পরনে লাল পাড় সাদা শাড়ি, শাড়ির আঁচলটা মাটির উপর ছড়ানো বেশ অনেকটা জায়গা জুড়ে। আর সেই ভদ্রমহিলা পুকুরের জলের দিকে তাকিয়ে দাঁড়িয়ে রয়েছে মনোহরের দিকে পেছন করে। এভাবেই এত রাতের বেলা কোনো সধবা মহিলাকে পুকুর পাড়ে দাঁড়িয়ে থাকতে দেখে ভয় বুকের ভেতরটা একেবারে ছ্যাঁত করে ওঠে মনোহরের। প্রথমেই ওর মনে যেটা প্রশ্ন জাগে সেটা হলো, এই ভদ্র মহিলা আদৌ মানুষ তো? মনোহর বুঝতে পেরে ওর মেরুদণ্ডকে একটা শিশির ঠান্ডা স্রোত বয়ে যায়। ও ভাবে কোনো মতে নিজের বাড়ি পর্যন্ত পৌঁছে যেতে পারলে তবে ওর রক্ষে। আর সেই ভেবে যেই না প্যাডেলে পা দিয়ে চাপ দিতে যাবে, ঠিক সেই সময় ও দেখে সেই ভদ্রমহিলা সরাসরি ওর দিকে তাকিয়ে রয়েছে। কিন্তু ভদ্রমহিলার শরীরটা কোনো পরিবর্তন হয়নি, শুধুমাত্র মাথাটা নিজে থেকে পেছন দিকে ঘুরে গেছে। তার কারণ একটু আগেই মনোহর দেখেছে ভদ্রমহিলা পুকুরের দিকে তাকিয়েছিল, আর এখন 180 ডিগ্রি ঘুরে গিয়ে সরাসরি মনোহরের দিকে তাকিয়ে রয়েছে। এই প্রচন্ড শীতল সেই দৃষ্টি মনোহর বুঝতে পারে ওর সামনে দাঁড়িয়ে থাকা সেই ভদ্রমহিলা কখনোই রক্ত মাংসের মানুষ হতে পারে না। হাত পাগুলো অসাড় হয়ে আসে মনোহরের। এই পুকুরের ওপারের একটা তাল গাছে এক শাকচুন্নির বাস ছিল বলে ওরা সকলেই জানত, কিন্তু কেউই তাকে পুকুরের এপারে আসতে কোনোদিন দেখেনি। মনোহর বুঝতে পারে না, তবে কি এই সেই পুকুর পাড়ে সেই শাকচুন্নি? অনেকদিন আগেকার কথা, সনাতনপুরের নবীন সাঁতরার ছেলে অমলের খুব ধুমধাম করে বিয়ে হয়েছিল পাশের গ্রামের মেয়ে কমলার সঙ্গে। কমলার বাবা ছিলেন গ্রামের পুরোহিত মশাই। জমিদার বাড়ির পুজোর দায়িত্ব ছিল তার ওপর।
বেশ সম্ভ্রান্ত পরিবার। তাই নবীন ছাত্ররা ব্রাহ্মণ না হয় এই বিয়ে হওয়ার পক্ষে কমলার বাবার খুব একটা মত ছিল না। কিন্তু এই গ্রামের ছেলে অমল আর ও গ্রামের মেয়ে কমলা একে অপরকে ভীষণ ভালোবাসত। তাই একমাত্র কমলার জোড়াজুড়ির কাছে মাথা নত করেই কমলার বাবা রাজি হয়েছিল এই বিয়ের পক্ষে, আর সেটাও শুধুমাত্র মেয়ের মুখের দিকে তাকিয়ে। পাত্র হিসেবে অমল খুব একটা খারাপ ছিল না ঠিকই, সেই সময় কলেজ থেকে অমল গ্র্যাজুয়েশন পড়ছিল, তাই পড়াশোনা শেষ হলে একটা সরকারি চাকরি অমল পাবে এরকম আশা সকলেই করেছিল। ছোটবেলা থেকে অমল বেশ মেধাবী, আর হলোও তাই। গ্র্যাজুয়েশনের পরীক্ষা সম্পূর্ণ হওয়ার পরে পরেই একটা অফিসে ইন্টারভিউ দিতে গিয়ে চাকরিটা পেয়ে গেল অমল। তবে ওর কোম্পানি ওর পোস্টিং দিল কলকাতায়। ব্যাস, অমল আর কমলার এই সম্পর্কটা বাস্তবায়িত হতে আর অসুবিধা হয়নি। সেই বছরই অঘ্রাণে ওদের দুই হাত মিলিয়ে দেন দুই বাবারা। ঠিক হয় অমল কিছুদিন পরে এসে কমলাকে নিজের কাছে নিয়ে চলে যাবে কলকাতায়। তবে সেই সময় অমল একটা মেস বাড়ি ভাড়া নিয়ে থাকলে সেখানে যেহেতু কমলাকে নিয়ে গিয়ে তোলা সম্ভব নয়, তাই ওরা ঠিক করে কিছুদিন সময় নিয়ে অমল নিজের একটা বাড়ি ভাড়া নেবে। আর সেই ব্যবস্থা সম্পূর্ণ হয়ে গেলেই ও কমলাকে নিয়ে নতুন বাসায় রওনা দেবে। প্রায় এক সপ্তাহ গ্রামের বাড়িতে কাটানোর পর অমল ফিরে যায় ওর কলকাতার মেস বাড়িতে, আর গ্রামের বাড়িতে রয়ে যায় শুধু কমলা। বাইরে থেকে কেউ বুঝতে পারে না নবীন ছাত্রার বাড়ির অভ্যন্তরে কি চলছে। সবাই দেখতে পায় একটা হাসি খুশি পরিবারকে। কিন্তু এইভাবে মাস দিনের কাটার পর হঠাৎ করে একদিন ওদের বাড়িতে একটা দুর্যোগের কালো ছায়া নেমে আসে। গোটা গ্রামে ছড়িয়ে পড়ে এক ভয়ঙ্কর দুঃসংবাদ। কমলার গ্রামেও খবর গিয়ে পৌঁছয়। কমলাকে নাকি এক বিষধর সাপে কামড়ে দিয়েছে পুকুর ঘাটে বাসন মেজে ফেরার সময়, যার কারণে ওর মৃত্যু হয়েছে। এই মাঝে 3 মাস সময় অমল সপ্তাহান্তে একবার বাড়ি করে গেলে কমলা খুব খুশি হতো। ওরা রাতের অন্ধকারে ছাদের মাটিতে শুয়ে পরবর্তী জীবনের নানা পরিকল্পনা নিয়ে কত গল্পই না করত। আসলে কমলাকে ঘিরে অমল ওর কল্পনায় একটা প্রায় রূপকথার মতো সাম্রাজ্য তৈরি করে ফেলেছিল। কলকাতার বড়বাজারের মতো জায়গায় বেশ চড়া বাড়ি ভাড়ায় অমল একটা বাড়িও নিয়েছিল, শুধুমাত্র কমলাকে এনে রাখবে বলে। কিন্তু সেদিনই সেই দুঃসংবাদ ওর সেই কল্পনার সাম্রাজ্যকে মুহূর্তে ভেঙে চুরে একেবারে তছনছ করে দেয়। খবর পেয়ে বিকেলের ট্রেনে অমল ছুটে আসে গ্রামে। বাড়িতে তখন এক শোকের থমথমে পরিস্থিতি। কমলার শরীরটা বিষক্রিয়া তখন প্রায় নীল হয়ে গেছে। কমলার কত সুন্দর মুখখানা এহেন পরিস্থিতি দেখে ভয়ে সেদিন শিউরে উঠেছিল অমলও। ওকে বাড়ির লোকেরা বুঝিয়ে বলে শুধুমাত্র ওর জন্যই মৃতদেহ নিয়ে এতক্ষণ অপেক্ষা করা হয়েছে, না হলে এরকম মৃতদেহ বেশিক্ষণ দাহ না করে ফেলে রাখা উচিত নয়। আর এই পরিস্থিতিতে অমল তখন মানসিকভাবে সম্পূর্ণ বিপর্যস্ত। কোনো কিছুই সে ঠিক মতো ঠাউর করতে পারে না। পরিবারের সকলের অনুরোধে কমলাকে একটিবার দেখিয়ে ওকে সম্মতি জানাতে হয় কমলার ওই বিষ আক্রান্ত শরীরটা দাহ করে দেওয়ার জন্য। নিজের সব থেকে প্রিয় মানুষটাকে নিজেই মুখাগ্নি করে অমল। সেদিন প্রায় মাঝরাতে কমলাকে দাহ করে সবাই যখন বাড়ি ফিরে তখন দেখে অমল একেবারে চুপ। সারাদিনের মানসিক যন্ত্রণা এবং ক্লান্তিতে সেই শেষ রাত্রে বাড়ির সকলে ঘুমিয়ে পড়লে ভোর হওয়ার আগেই অমল বাড়ি থেকে বের হয়ে আসে। তারপর কোথায় যে সে চলে যায় সেই খোঁজ আর কেউ পায় না। পরদিন সকালে উঠে ওর খোঁজ শুরু হলে ওর বাড়ির লোকেরা আশেপাশে সব জায়গায়, এমনকি কলকাতার ওর মেস বাড়িতেও খোঁজ করে, কিন্তু কোথাও অমলের আর কোনো খোঁজ পাওয়া যায় না। সকলেই বুঝতে পারে অমল কমলার শোকে সম্পূর্ণভাবে সংসার ত্যাগ করে নিরুদ্দেশ হয়ে গেছে। এক রাত্রের ঘটনা সনাতনপুরের বুক থেকে 2টো তরতাজা প্রাণকে চিরতরে মুছে দেয়। কমলা সাপের কামড়ে মারা গিয়েছে এই খবর সবার কাছে থাকলেও অমলের শেষ পরিণতি কি হয়েছিল তা গ্রামের আর কেউ জানতে পারে না। তারপর থেকে বহু বছর কেটে গেলে ধীরে ধীরে গ্রামের মানুষ ওদের ভুলে যায়। এই সমস্ত গল্পটাই মায়ের কাছে শুনেছিল মনোহর। যখন কমলার মৃত্যুর এই ঘটনাটা ঘটে তখন মনোহরের মা সদ্য বিয়ে হয়ে এসেছিলেন সনাতনপুরে। মনোহরের বেশ মনে আছে, মা বলতেন কমলার সঙ্গে নাকি মার বেশ কয়েকদিন দেখাও হয়েছিল।
আর আলাপও হয়েছিল বন্ধুর মতো। আর তারপরেই হঠাৎ করে সেই দুর্ঘটনাটা ঘটে, সবকিছু একেবারে তছনছ হয়ে যায়। আর তারপর থেকেই মাঝে মাঝে নাকি এই পুকুর পাড়ে সাদা রঙের কাপড় পরা একজন অশরীরী আত্মাকে দাঁড়িয়ে থাকতে দেখা যেত। সকলের বিশ্বাস ছিল আর সে আর কেউ নয়, সে কমলা। পুকুরের ঠিক অপর পাড়ে নবীন সাঁতরার বাড়ির উঠোন। মরাইয়ের পাশ দিয়ে সরাসরি কয়েকটা সেই ধাপ নেমে এসেছে পুকুরের মধ্যে। আর দুর্ঘটনার দিন কমলার মৃতদেহ ঠিক ওখানেই পড়ে থাকতে দেখেছিল সকলে। লোকে বলতো কমলা ওর সদ্য বিবাহ করে আসা শ্বশুরবাড়ির মুখ ত্যাগ করতে পারেনি বলে মাঝে মাঝে রাতের অন্ধকারে ওই পুকুর পাড়ে সিঁড়ির ধাপির ওপর এসে দাঁড়ায় সে, আর ওই উঠোনের মধ্যে দিয়ে যতটা পারে ও শ্বশুরবাড়িকে দেখতে থাকে। এইসব গল্প মনোহরও ছোটবেলায় শুনেছে, তবে আজকের এই বিজ্ঞান নির্ভর প্রযুক্তির যুগে এইসব নিয়ে কেউ খুব একটা আলোচনা এবং বিশ্বাস কোনোটাই করে না। তাই চর্চারভাবে কমলার সেই প্রেতাত্মা সনাতনপুরের ইতিহাস থেকে প্রায় মুছে যেতে বসেছিল। কিন্তু সমস্ত হিসেব ওলট পালট করে দিয়ে এতদিন পর মনোহর যে সত্যি সত্যি কমলার সেই অশরীরী আত্মাকে দেখতে পাবে, সে কথা সে বিন্দুমাত্র কল্পনা করতে পারেনি। তবে কল্পনার বাস্তব দুটো তো এক নয়। ও যদি বা কল্পনা করতে নাও পারে, কিন্তু বাস্তব তো এটাই যে ওর সামনে কমলার অশরীরী প্রেতাত্মা দাঁড়িয়ে আছে। তাহলে ও আর এটাকে অস্বীকার করে কি করে? তুই তো ভাবছিস মনোহর, ভাবছিস তো আমি আবার ফিরে এলাম কেন? আসলে আমার খুব খিদে পেয়েছে রে, অনেকদিন কিছু খাইনি। তুই আমার জন্য একটু খাবারের ব্যবস্থা করতে পারবি? কমলার সেই ভৌতিক কণ্ঠস্বরটা শুনে বুকের ভেতরটা কেঁপে ওঠে মনোহরের। ও যেন নিজের কানকেও বিশ্বাস করতে পারছে না। তবে কমলার কথা শুনে একটু বুঝতে পারে কমলা ভীষণ ক্ষুধার্ত। এমনিতে অফিস থেকে বাড়ি আসার সময় মনোহর ওর পরিবারের জন্য ট্রেন থেকে কিছু গজা কিনে ওর ব্যাগের ভেতরে রেখেছিল। মনোহরের মনে হয় কমলার প্রেত বোধ হয় ওর এই গজার লোভেই ওর সাথে দেখা করতে এসেছে। তাই মনোহর কাঁপা কাঁপা গলায় বলে, আমার কাছে এক্ষুনি খাবার বলতে এই কিছু গাঁজা আছে, আমি ট্রেন থেকে একটু আগেই কিনেছি, আপনি সেটা খেতে পারেন। মনোহরের কথা শুনে এক ভয়ঙ্কর চিৎকার করে হেসে ওঠে সেই অশরীরী, আর তারপর অত্যন্ত ক্রুদ্ধ গলায় বলে ওঠে, ওরে গজা খাবো বলে আমি তোকে ডাকিনি, আমি এসব খাই না। তুই যদি আমাকে আমার পছন্দ মতো খাবার এনে দিতে পারিস, তবে আমি তা খাবার জন্য গ্রহণ করব, আর সেটা খেয়ে তবে আমার বুকের জ্বালাটা মিটবে। না মানে আপনি ঠিক কি খেতে চান সেটা একটু বলুন, আমি চেষ্টা করব সেই খাবার আপনার জন্য নিয়ে আসতে। আমি কথা দিচ্ছি আমি চেষ্টা করব। করবি? চেষ্টা করবি তো? তুই আমাকে কথা দিচ্ছিস আমার কথা মতো তুই আমার জন্য খাবার নিয়ে আসবি? আমি নিশ্চয়ই চেষ্টা করব, আপনি দয়া করে বলুন। তবে শোন, তুই পুকুরের ওপারে আমার শ্বশুর বাড়িতে যাবি। ওইখানে ওই বুড়ো নবীন সাঁতরা এখনো দিব্যি বেঁচে আছে। তুই ওকে ডেকে নিয়ে একবার এই পুকুর পাড়ে আসবি। বুঝতে পেরেছিস আমি কি বলছি? হ্যাঁ, কিন্তু কেন? তাতে কি হবে? হঠাৎ করে নবীন জ্যাঠাকে ডেকে নিয়ে আসবো কেন? আর আপনি তো বললেন আপনি ক্ষুধার্ত, তাহলে নবীন জ্যাঠার সঙ্গে আপনার কি কাজ? কাজ আছে রে, অনেক কাজ আছে। ওসব তুই বুঝবি না। তুই যদি আমার কথা মতো
তোর নবীন জ্যাঠাকে এখানে ডেকে আনতে পারিস, তাহলে তুই যা চাইবি আমি তোকে তাই দেব। কিন্তু আমি যতদূর জানি নবীন জ্যাঠা তো সম্পর্কে আপনার। ঠিকই ধরেছিস, তোরা নবীন জ্যাঠা সম্পর্কে আমার শ্বশুর মশাই হন, আর সেই কারণেই ওনার সাথে আমার একটা দরকার আছে। অনেক পুরনো একটা হিসাব বাকি আছে, বুঝলি? সেটা আমাকে মেটাতে হবে। এবার তুই ঠিক কর কি করবি। যদি তুই আমার কথা মতো তোর নবীন জ্যাঠাকে আমার কাছে ডেকে নিয়ে আসিস, তবে তুই যা চাইবি আমি তোকে তাই দেব। আর যদি না নিয়ে আসিস, তাহলে এক্ষুনি আমি তোর ঘাটটা মোটকে তোর শরীর থেকে সমস্ত রক্ত চুষে খাবো। আমার হাত থেকে বেঁচে তুই পালাতে পারবি না, এই কথা তুই পরিষ্কার করে জেনে রাখ। কমলার এই বিকট চিৎকারে ভয়ে বুকটা কেঁপে ওঠে মনোহরে। বুঝতে পারে ওর আর কিছু করার নেই। কমলার মনে অভিসন্ধি কি আছে সেটা বুঝতে না পারলেও ও মনে মনে ঠিক করে যদি ওকে নিজেকে প্রাণে বাঁচতে হয় তাহলে কমলার মতন নবীন জ্যাঠাকে এখানে ডেকে আনাই ভালো। আর সেটা মনস্থির করেই বলে ওঠে, ঠিক আছে, আমি আমার কথা মতো নবীন জ্যাঠাকে এই পুকুর পাড়ে ডেকে আনছি। তবে আপনি ওকে কেন ডাকছেন সেই কথা আমাকে আগে বলুন। সম্পর্কে নবীন জ্যাঠা তো আপনার শ্বশুর মশাই হয়, ওনার ছেলে অমলের সঙ্গে তো আপনার বিয়ে হয়েছিল। হ্যাঁ, সে কথা ঠিক, কিন্তু পাশাপাশি এ কথাও ঠিক, আজ আমার এই পরিণতির জন্য তোর ওই নবীন জ্যাঠাই দায়। তোর নবীন জ্যাঠাই আমাকে খুন করেছিল। আমি যখন বিয়ে হয়ে এই বাড়িতে আসি তখন সে আমাকে সেভাবে মন থেকে মেনে নিতে পারেনি। তার মূল কারণ ছিল আমরা ব্রাহ্মণ হওয়ায় আমার বাবা আমার শ্বশুরকলকে অব্রাহ্মণ হওয়ার কারণে বেশি নিচু নজরেই দেখতেন। শুধুমাত্র আমার স্বামীর মানসিক দৃঢ়তার কারণে এই দুই পরিবার আমাদের বিয়ে দিতে রাজি হয়েছিল, কিন্তু সেটা ছিল বাস্তবে একটা সমঝোতা। মন থেকে কোনো পরিবারই কাউকে কোনো দিন মেনে নেয়নি। আমার বাবা মুখের ওপর এনাদের নিচু জাত হওয়ায় অপমান করে নানা কথা বললেও এরা চুপ করে সেটা সহ্য করেছিল, মূলত দুটো কারণে। প্রথমত, আমার স্বামী অমলের বিরুদ্ধে এরা কথা বলতে পারেনি। দ্বিতীয়ত, আমার বাবা বিয়ের যৌতুক হিসেবে যে প্রচুর টাকা করে দিয়েছিল সেগুলোর প্রতি লোভে এরা প্রাথমিকভাবে চুপ করে থাকে। কিন্তু আমি এখানে বিয়ে হয়ে আসার 1 সপ্তাহ পর আমার স্বামী কলকাতায় ফিরে গেলেই এরা সমুক্তি ধরে, কথায় কথায় আমাকে অপমান করতে শুরু করে এই বাড়ির প্রত্যেকটা লোক, আর বিশেষ করে আমার শ্বশুর মশাই নবীন সাঁতরা। আমি ওনার মনের মধ্যে জমে থাকা রাগটা বুঝতে পেরেছিলাম, তবে ভেবেছিলাম কিছুদিন গেলে হয়তো সব কিছু ঠিক হয়ে যাবে। ঠিক যেমন ভাবে আমাদের বিয়ের মাসখানেকের মধ্যে আমার বাবা ওনার মনের সমস্ত রাগ ভুলে এই পরিবারটাকে এবং আমাদেরকে আপন করে নিয়েছিলেন। কিন্তু নবীন সাঁতরা সেটা করতে পারেনি। ওর মনের ভিতরে আমাদের প্রতি তীব্র একটা ক্ষোভ জমাট বেঁধে রয়ে যায়, আর সেই ক্ষোভ ক্রমে রূপান্তরিত হয় ক্রূর চক্রান্তে।
নবীন সাত্রা একদিন এক কাপালিককে ডেকে নিয়ে এসে আমার ওপর তার তান্ত্রিক ক্রিয়ার মাধ্যমে আমাকে আর বশবর্তী করতে চায়। কিন্তু নবীন বুঝতে পারেনি আমাকে আর বশে আনা এত সহজ কাজ নয়। সে চেয়েছিল আমাকে সম্পূর্ণ তার বশবর্তী করে আমার বাবার থেকে আরো অনেক টাকা করি হস্তগত করবে। আমি ওর অভিসন্ধি দিয়ে বুঝতে পেরে যাওয়ায় কিছুতেই সেটা হতে দিইনি। আর তখনই সে অভিযোগ করে আমার মধ্যে নাকি কোনো পিশাচ বাস করে, আর তারপরে সে কাপালিককে দিয়ে খুন করে আমায়। কি বলছেন আপনি? এ তো সাংঘাতিক কথা। কিন্তু সকলে যে জানে পুকুর পাড়ে কাজ করার সময় আপনাকে সাপে কামড়েছিল, সে কথা কি তবে মিথ্যে? না, মিথ্যে নয়। সাপের কামড়েই আমার মৃত্যু হয়েছিল, কিন্তু আমার গায়ে সেই সাপ ছেড়ে দিয়েছিল ওই কাপালিক নবীন সাত্রার কথা মতো। আর সেই কাজের প্রায়শ্চিত্ত নবীন সাত্রা এখনো করেনি, যেটা ওকে আজ করতে হবে। তাই আমি তোকে বলছি, তুই ওকে ডেকে নিয়ে আয়। মনে রাখিস, যদি তুই আমার কথা মতো কাজ না করিস তাহলে আমি তোকে শেষ করে দেব। মনোহর বুঝতে পারে ও এই পরিস্থিতিতে সম্পূর্ণ অসহায়। কমলার কথা মতো চলা ছাড়া ওর আর কিছু করার নেই। তাই গুটি গুটি পায়ে ও পুকুরের পাড় বরাবর এগিয়ে যায় ওর নবীন জ্যাঠার বাড়িতে। আর উঠান অব্দি পৌঁছে জ্যাঠার নাম করে ডাক দেয়। জ্যাঠা, ও জ্যাঠা, জ্যাঠা বাড়ি আছো নাকি গো? কয়েকবার ডাকাডাকির পর নবীন জ্যাঠার গলা শুনতে পাওয়া যায়। এত রাতে কে ডাকিস রে? কি চাই? মনোহর খুব ভালোভাবেই নবীন জ্যাঠার স্বভাব জানতো। ওই জানতো কি বললে নবীন জ্যাঠা ঘরের বাইরে বেরিয়ে আসবে। আরে দেখো না, আজকে শেষ ট্রেনে ফেরার সময় আমার সামনের সিটে একটা টাকা ভর্তি ব্যাগ কুড়িয়ে পেলাম। কেউ মনে হয় ভুল করে ফেলে গেছে। এই ব্যাগটাই আমি সাথে করে নিয়ে এসেছি। এতগুলো টাকা নিয়ে আমাদের বাড়িতে রাখাটা তো ঠিক হবে না। তাই ভাবলাম তোমার কাছে যদি টাকাগুলো রেখে যাওয়া যায়। আচ্ছা, কাল সকালে আমি না হয় ব্যাগটা নিয়ে গিয়ে থানায় জমা করে দেব। তাই এলাম একবার। টাকা ভর্তি ব্যাগের কথা শুনে নবীন জ্যাঠা যে ঘর থেকে বেরিয়ে আসবে সেটা মনোহর খুব ভালো করেই জানতো। আর হলেও ঠিক তাই। কয়েক মুহূর্তের মধ্যেই ঘরের ভেতরের আলো জ্বলে উঠতে দেখল মনোহর। দরজা খুলে নবীন জ্যাঠা বের হয়ে এলেন। মনোহর বুঝতে পারে ওর কাজ হয়ে গেছে। ব্যাগ ভর্তি টাকার লোভে নবীন জ্যাঠা নিজেই নিজের বিপদ ডেকে নিয়ে এসেছে। আর যেই না নবীন সাঁতরা ওর কাছে এসে ওর থেকে ব্যাগটা নিয়ে যেতে যাবে, ঠিক তখন শুনতে পায় কমলার গলা। আপনার মনে এই বুড়ো বয়সেও এত লোভ শ্বশুর মশাই? টাকার লোভে আপনি এত নিচে নামতে পারেন? তাও না হয় বুঝলাম। আমি তো আপনাকে আমার বাবার থেকে অনেক টাকাই এনে দিয়েছিলাম। আপনি তো সেগুলো নিয়েও আমাকে ছেড়ে দিতে পারতেন, কিন্তু তারপরও আপনি আমায় খুন করেছিলেন। আমি ভেবেছিলাম আমাকে খুন করার পরে আপনার মনে টাকার প্রতি লোভ একটু কমবে, কিন্তু দেখছি এখনো সেটা একই পরিমাণে রয়েছে। আমি আসলে বুঝতে পারিনি আমাকে খুন করার পরে আপনার মনে একটা নতুন পরিকল্পনার জন্ম দিয়েছিল। এটা হলো অমলের আবার বিবাহ দিয়ে ও শ্বশুর বাড়ি থেকে আরো টাকা সংগ্রহ করা। কে কে তুই? আমাকে এত সহজে ভুলে গেলেন শ্বশুর মশাই? আমি আপনার পুত্রবধূ কমলা, পাশের গ্রামের পুরুষোত্তম বন্দ্যোপাধ্যায়ের একমাত্র মেয়ে। আপনি আমাকে ভুলে যেতে পারেন শ্বশুর মশাই, কিন্তু আমি তো আপনাকে ভুলতে পারি না।
আপনার সঙ্গে আমার সেই হিসেব যে আজও বাকি। কি কি বলতে চাইছিস তুই? কিসের হিসাব? তুই কি আমাকে ভয় দেখাতে চাইছিস? না, আমি আপনাকে ভয় দেখাতে চাইছি না, আমি প্রতিশোধ চাই। আমার আর আমার স্বামীর জীবন ধ্বংস করে দেওয়ার প্রায়শ্চিত্ত করতে হবে আপনাকে। যে জ্বালা সারা শরীরে নিয়ে আমাকে আপনি খুন করেছিলেন, সেই জ্বালা শত গুণে নিয়ে আপনাকে মরতে হবে। কি সব উল্টো পাল্টা কথা বলছিস তুই? তুই আমার কোনো ক্ষতি করতে পারবি না। মনোহর দেখে নবীন জেঠার কথা শুনে কমলার চোখগুলো যেন জ্বলে ওঠে। ভয়ঙ্কর একটা চিৎকার করে সে ঝাঁপিয়ে পড়ে নবীন জেঠার উপর। তার শরীর থেকে শত শত বিষধর বক্র সাপ বের হয়ে এসে আক্রমণ করে নবীন জেঠাকে। তাদের মনময় ছোবলে বিষ ঢেলে দিতে থাকে নবীন জেঠার শরীরে। যন্ত্রণায় চিৎকার করে ওঠে নবীন জেঠা। আমাকে ছেড়ে দে, ছেড়ে দে আমাকে। আমি তোর দুটো পায়ে পড়েছি, আমাকে ছেড়ে দে। অনেক দেরি করে ফেলেছেন আপনি শ্বশুর মশাই। ক্ষমা চাওয়ার সুযোগ আর আপনি পাবেন না। যে কষ্ট আপনি আমাকে দিয়েছেন, সেই একই কষ্ট আপনাকেও পেতে হবে। একইভাবে বিষের জ্বালায় আপনাকে জ্বলে পুড়ে মরতে হবে। এর থেকে আপনার কোনো নিস্তার নেই। মনোহর দেখে যন্ত্রণায় নবীন জেঠার শরীরটা ধনুকের মতো পেকে যাচ্ছে। বিষের প্রভাবে নবীন জেঠার গায়ের চামড়া ধীরে ধীরে নীল বর্ণ ধারণ করেছে। যন্ত্রণায় ছটফট করতে থাকে নবীন সাঁতরা। ওর এতদিনের লোভের ফল ও এখন হাতে নাতে পেয়েছে। ওর শরীরে থেকে মাংসগুলো বলে মাটিতে মিশে যেতে থাকে। আর ঠিক সেই ভয়ঙ্কর পরিস্থিতিতে নবীন জেঠা আর্তচিৎকার করে ওঠে। আমাকে আমাকে তুই মেরে ফেল কমলা, একেবারেই মেরে ফেল। এই যন্ত্রণা আমি আর সহ্য করতে পারছি না। আমাকে তুই একেবারে শেষ করে দে। মনোহর দেখতে পায় কমলার মুখে একটা বাঁকা তীর্যক হাসি। ও ধীরে ধীরে পুকুরের জলের মধ্যে নেমে যেতে থাকে। আর যাওয়ার সময় শেষবারের জন্য নবীন জেঠার সেই অর্ধেক গলে যাওয়া দেহটার দিকে তাকিয়ে আবারও একবার জোরে হেসে ওঠে কমলা। শ্বশুর মশাই, আপনাকে আমি মৃত্যু দেব না। আপনাকে এইভাবেই তিলে তিলে কষ্ট সহ্য করে বেঁচে থাকতে হবে জীবনের শেষ দিন পর্যন্ত, যতক্ষণ না আপনার নিয়তি আপনাকে টেনে নিয়ে যায়। আর প্রতিটা মুহূর্তেই আপনার অনুভূতি হবে আমাকে দেওয়া আপনার যন্ত্রণাগুলোর। এভাবেই দগ্ধে দগ্ধে আপনাকে বেঁচে থাকতে হবে। এই কথা বলে মনোহরের চোখের সামনে কমলা নেমে যায় পুকুরের জলে। আর চিরতরে হারিয়ে যায় সনাতনপুরের বুক থেকে। আর ওর নেওয়া সেই প্রতিশোধের সাক্ষী হয়ে রয়ে যায় শুধু প্রত্যক্ষদর্শী মনোহর। ওর তখন হাত পা অবশ। কোনো মতে পায়ে পায়ে হেঁটে ও এগিয়ে যায় ওর বাড়ির দিকে। শুনতে পায় যেটা তখনও চিৎকার করছে। আমাকে একা ফেলে যাস না মনোহর, আমাকে ফেলে যাস না। এই কষ্ট আমি সহ্য করতে পারছি না। তুই অন্তত আমাকে পরিস্থিতিতে একা ফেলে যাস না। পায়ে পায়ে বাড়ি ঢুকে এসে দরজাটা বন্ধ করে দেয় মনোহর। আর ক্ষীণ স্বরে ভেসে আসা নবীন জ্যাঠার গলাটা কোথায় যেন হাওয়ায় ভেসে মিলিয়ে যায়।